3 দেশে জড়ো হয়েছে 48 দল মধ্যমণি ফুটবল। এই পৃথিবী নামের গোলকে সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলে সেরা আসন নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। এখন মাঠের আজকে আমাদের সাথে বিশ্বকাপ নিয়ে আলোচনার জন্য আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। আলফাজ ভাই, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। আলফাজ ভাই, নকআউট পর্ব শুরু হয়ে গেছে। 17 দিন আমরা গ্রুপ পর্ব অনেক কিছু দেখলাম, অনেক নাটকীয়তা দেখলাম। খুব বেশি আপসেট চোখে পড়েনি এবং নকআউটের ফার্স্ট পর্বটাতেও হয়তো বা বলতে পারি যে আমরা আপসেট চোখে পড়েনি। কানাডা বেশ ডমিনেটিং ফুটবলে খেলেছে এবং দক্ষিণ আফ্রিকার এগেনস্টে বোধ করি কানাডাকে ফেভারিট হিসেবে রাখা হচ্ছিল এবং কানাডা সেটা ডেলিভারও করেছে। অনেকগুলো সুযোগ ছিল কিন্তু 1-0 গোলে ম্যাচটা জিতেছিল। ওভারঅল ম্যাচটা কেমন লাগলো গতকালকে নকআউটের প্রথম ম্যাচ? খুবই চমৎকার। আসলে এই 32টা টিমের ভিতরে আমার মনে হয় যে সাউথ আফ্রিকার টিমটাই সবচেয়ে একটু দুর্বলতম টিম হিসেবে তারা আসছে এই 32টা টিমের ভিতরে। সেই হিসাবে কানাডা তার হোম কান্ট্রি, মানে নিজের দেশে খেলা হচ্ছে, তাদের একটা এক্সট্রা উদ্দীপনা আছে, দর্শক আছে, তাদের দেশ, এই দিক দিয়ে তারা সব দিক দিয়ে অ্যাডভান্টেজ ছিল এবং তারা দুরন্ত ম্যাচ খেলেছে। যদিও গোল হয়েছে একটা, কিন্তু সারা ম্যাচেই ডমিনেট করেছে কানাডা। কানাডার যে স্টাইল অফ প্লেইংটা আমরা দেখলাম, তাদের অবশ্যই তাদের দলের সবচেয়ে বড় তারকা বায়ার্ন মিউনিখে যিনি খেলছেন লেফট ব্যাক হিসেবে খেলছেন আলফান্সো ডেভিস, তিনি তো ডেভিস বেসড একটা টিম ছিল কিছুদিন আগেও। সেখান থেকে কানাডাকে কিছুটা মনে হলো যে টোটাল ফুটবল টাইপের একটা ফুটবল ম্যাচ খেলছে। ডেভিস যেহেতু ইনজুর্ড ছিলেন, একটু টোটাল ফুটবল টাইপের ম্যাচ মনে হলো কিনা, বা এই কানাডাকে কি রাউন্ড অফ 16-এর বাইরে দেখতে পাচ্ছেন কিনা, যেভাবে তারা কালকের ম্যাচটা অন্তত তারা যেভাবে ডমিনেটিং ফুটবলটা খেললো? এই যেভাবে খেলেছে আমার মনে হয় 16-এর থেকে তারা হয়তো নেক্সটে আরও পরের রাউন্ডে যাওয়ার চান্স আছে, যেহেতু তাদের দেশে খেলা হচ্ছে। ডেভিডসের জায়গাটা আসলে কোচ যেভাবে রিকভারি করেছে আমার মনে হয় খুবই চমৎকার। ডেভিড থাকলে আরও ভালো হতো আর কি। আমরা কানাডা ম্যাচের যে গোলটা আমরা আগে সেটা একবার দেখতে চাইবো। সেই গোলটা দেখার পরে আমরা কানাডার যে মিসগুলো ছিল এবং কানাডা অ্যাকচুয়ালি গতকালকে কেমন ফুটবল খেলেছে সেটা নিয়ে আরও বেশি ডিটেলে যেতে পারবো। আমরা কানাডার গোলটা একবার দেখতে চাইবো। একেবারে লাস্ট মোমেন্টে ডান প্রান্ত থেকে একটা ক্রস, হেডে ক্লিয়ার করার চেষ্টা এবং সেখান থেকে গোল। ভাইয়া, দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচটা রক্ষণ জমাট রাখার পর এই একটা গোল হজম করলো, গোলটাকে কিভাবে এক্সপ্লেন করবেন আপনি? আসলে একটা ম্যাচে 90 মিনিটস হাই টেম্পার ম্যাচ, সেইখানে ম্যাচে আসলে 90 মিনিটস এত প্রেশারের ম্যাচে প্লেয়ারদের আসলে মানসিকতা এবং লোভ বৃদ্ধি পায়, যেখানে আসলে কাজ করে না অনেক সময়। আসলে এত অ্যাটাকের পরে, অ্যাটাক হওয়ার পরে আসলে আপনি দেখেন দুইটা ম্যান একই বলে আসছিল আর সুন্দর প্লেসিং শট, তো আসলে এখানে গোল খাইলে কিছু করার থাকে না। এত প্রেশার ম্যাচে প্লেয়ারদের আসলে ওই সেন্স কাজ করে না শেষের দিকে, যার কারণে অনেকখানি ওয়াইড ওপেন স্পেস পেয়ে গিয়েছিলেন শটটা নেওয়ার জন্য। দুটো ডিফেন্ডারই দেখা গেল একই লাইনে চলে আসছে। সেই জায়গাটাকে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল কিনা? হ্যাঁ, বলের পিছনে কেউ আসতে পারে নাই। সাধারণত ডিফেন্ডাররা বল সামনে ক্লোজ করে, কিন্তু সেই ডিফেন্ডার কিন্তু বল আইসে বডিটা ঘুরে দিছে, সে কিন্তু দাঁড়াইতে পারে নাই বলের পিছনে সোজাসুজি। এই জায়গাটা আসলে মিস্টেক করছে গোলকিপার, দুইটা ডিফেন্ডারের পিছন থেকে দেখতে পারে নাই বলটা কোথায় যাচ্ছে, সেইটাই অ্যাকচুয়ালি দক্ষিণ আফ্রিকার কপাল পোড়ালো। এবং কানাডা টিমের বেস্ট মিডফিল্ডার সে, হ্যাঁ, নাম্বার 7, এবং গোলটা বেশ দেখার মতো একটা গোল বলা চলে। দারুণ দারুণ গোল হয়েছে। আর যেভাবে বুক দিয়ে রিসিভ করে ধৈর্য নিয়ে শট করা, এটাকে প্রশ্নে রাখতে আমরা ম্যাচে বেশ কিছু উল্লেখযোগ্য মিস ছিল, আমরা সেই মিসগুলো একবার করে দেখতে চাই। ম্যাচের শুরুতে কোন দল কিভাবে কোন সুযোগগুলো হারিয়েছিল এবং আলফাজ ভাই যেহেতু স্ট্রাইকার সেই জায়গাটায় ম্যাচের 5 মিনিট এগিয়ে যাওয়ার চান্স ছিল দক্ষিণ আফ্রিকার এই জায়গাটায়। গোলকিপারের সেফটা ভালো, কিন্তু হোয়াট ওয়েন্ট রং, যেটা আমার পার্সোনাল ফিলিংস, প্রথম যিনি রিসিভ করেছেন তারও বলের ফার্স্ট টাচ ভালো ছিল না, সেকেন্ড অফ ফার্স্ট টাচ ভালো ছিল না এবং কানাডা রিকভার করলো। ভাই, আপনার অবজারভেশন কি স্ট্রাইকার হিসেবে? এটা আসলে ওই যখন বলটা পেয়েছিল সে কিন্তু স্টার্টিংয়েই ঢুকতে পারতো, একদম স্টার্টিংয়ে সে কিন্তু একেবারে ফাঁকা ছিল, সে না ঢুকে সে আসলে হয়তো ওই জায়গাটা স্ট্রেংথ কাজ করছিল না, যার কারণে সে আবার পিছনের দিকে সে টিম নিয়ে গোল করতে চাইছে আর কি। তো এখানে আসলে ইন্ডিভিজুয়াল একটা সুযোগ ছিল একাই গোল করার, একদম ফার্স্ট রিসিভটার সময়। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড যিনি বলটা পেয়েছিলেন তার কাছ থেকেও আমরা
ফার্স্ট টাচটা খুব একটা ভালো দেখিনি, সেটাও কি একটা রিজন না? এই দেখেন একা 1:1 একাই ঢুকার চান্স ছিল, সে ওইখানে ব্রেক করে প্লেয়ার নিয়ে যায় গোল করতে চেয়েছিল প্ল্যানিং করে। আসলে প্রথম সুযোগটা সে মিস করছে। সেটাই, পরবর্তীতে কানাডাও বেশ কয়েকটা ভালো সুযোগ মিস করেছে। আমরা কানাডার মিসের দিকে একবার যেতে চাই। রিসিভিংটা হয়নি, এটা কানাডার এই মিসটা দেখতে চাই। কিভাবে ব্যাখ্যা করবেন? খুবই ডিফেন্ডার খুবই চমৎকার ট্যাকলিং করছে। তার কি এখানটায় আরেকটু যাওয়া উচিত ছিল কিনা, যে হ্যাঁ, পাসের সে জন্য ডিএর ভিতরে ইন্ডিভিজুয়াল ঢুকলে তাকে ফাউল করতে বাধ্য হইতো। আসলে সেই জায়গাটায় সেই পেসটা সে দিতে পারে নাই, যার কারণে ডিফেন্ডার সহজেই বলটা নিয়ে নিছে। এবং আসলে এইভাবে কোনো ডিফেন্ডার বল চেজ করে না সাধারণত, এটা ডিফিকাল্টি চেজ করছে যে ব্যাক হিল দিয়ে বলটাকে সে নিয়ে গেছে ডিফেন্ডার। পাসটা কি এখান থেকেও মেক করা যেত কিনা, একটা ফরওয়ার্ড অবশ্যই পাস? এখানে দারুণ একটা বল, শুধু সামনে দিয়ে আর্লি ক্রসটা করলেই হয়ে যেত। কানাডার সেই জায়গাটা একটা ভুল ছিল। সেকেন্ড, কানাডার দ্বিতীয় আরেকটা মিস ছিল, যেটা বেশ ভালো একটা সুযোগের পরও তারা মিসটা করেছিল ম্যাচের 64 মিনিটে আরেকটা কাউন্টার অ্যাটাক থেকে। গোলকিপার সেভ, ডিফেন্ডার সেভ। পাসটা যিনি রিসিভ করেছিলেন তার কাছ থেকে কি আরো বেশি কিছু প্রত্যাশিত ছিল কিনা? অন্তত এই জায়গা, এই পজিশনটা থেকে তিনি একাকি পড়ে গিয়েছিলেন, ভালো কিছু হতে পারতো কিনা? হ্যাঁ, অবশ্যই ভালো কিছু হতো। গোলকিপার সুন্দর সেভ করছে, 1:1 সেভ বলা হয়, এবং ডিফেন্ডার এসে খুব ক্লিয়ার করতে পারছে যে সহজেই যাতে গোল করতে না পারে। এটা আসলে গোলকিপারের টোটালি ক্রেডিট, আমি গোলকিপারকে ক্রেডিট দিব। একটা নাইস সেভ আমরা দেখলাম। আমরা কানাডার থার্ড যে মিসটা ছিল সেটা একটা দেখতে চাই। ম্যাচের 77 মিনিটের সময় তাদের সেই মিসটা, সেই আফোনসো ডেভিস। আপনি একজন স্ট্রাইকার, এটা আমার খুব জানতে চাওয়ার প্রশ্ন। ফার্স্ট বারে এতটা ন্যারো পজিশন থেকে শট নেওয়াটা কি যথাযথ সিদ্ধান্ত ছিল কিনা, নাকি একটা ক্রস হতে পারতো? ওইখানে আসলে ক্রস করলে ভালো হইতো, বাট সে একটা চান্স নিচ্ছে যে যদি ফাস্ট বল দিয়ে গোল করা যায়, সে বাম পায়ে কনফিডেন্স ছিল দেখে সে বাম পায়ে শুটটা নিছে। কিন্তু অ্যাঙ্গেলটা অনেক বেশি টাইট ছিল। তারপরেও ভালো একটা সুযোগ ট্রাই করছে। গোলকিপারের হাত থেকে ছুঁইটাও অনেক সময় নেটে ঢুকে যায়। যদি এটা গ্রাউন্ডে শুট করতে পারতো আমার মনে হয় সহজে গোল হইতো। গ্রাউন্ডে শুট করাটা, হ্যাঁ। এই যে কানাডা ম্যাচটা আমরা যেভাবে দেখলাম, এবং কানাডার অনেকটা ডমিনেটিং একটা পারফরমেন্স ছিল। আপনিও বলছিলেন যে কানাডার পরবর্তী রাউন্ড অফ 16 তাদেরকে ক্রস করা সম্ভব হতে পারে। কানাডার এর আগে কখনো তারা রাউন্ড অফ 16 যায়নি। শুধুমাত্র কি ঘরের মাঠের সমর্থনটাকে আপনি এখানটায় বড় করে দেখবেন, যে কানাডার এই বদলে যাওয়া কানাডার পেছনে আপনি কিভাবে দেখছেন? এই গ্রুপ পর্বে তারা 6টা গোল দিল কাতারের মতো দেশে, কাতার এশিয়ার চ্যাম্পিয়ন, তাদেরকে 6টা গোল দিল। তো এই বদলে যাওয়া কানাডার কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লেগেছে এই কানাডা টিমের? আসলে প্লেয়ার উপরে ভেরি করে একটা টিমের শক্তিটা। আসলে কানাডার এই ডেভিডের মতো প্লেয়ারের দেখে হয়তো অনেক প্লেয়ার উদ্বুদ্ধ হয়ে আসছে, এবং ফুটবলটাকে তারা ওইভাবে অন করতেছে যে আসলে বিশ্ব ফুটবলে তারা কিভাবে এগিয়ে যাবে, তারা সেই চেষ্টা করছে। এবং তারা আসলে নিজের দেশে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ফুটবল কিভাবে উন্নতি করতে হবে সেই সারা উন্নতির ছোঁয়া তারা পেয়েছে। এবং এই জয়টা, রাউন্ড অফ 16 যাওয়াটা তাদের ফুটবলকে আমার মনে হয় আরও দূরে নিয়ে যাবে। কানাডা ম্যাচ নিয়ে আমরা আলাপ করছি। কানাডার সামনের প্রতিপক্ষ জার্মানি অথবা প্যারাগুয়ের মতো একটা টিম হতে পারে, বা সামনের যে কোনো একটা টিম আসবে, তাদেরকে খুব একটা টাফ ব্যাটল দিতে হবে। এই জায়গা থেকে যদি আমরা এখন আজকে রাতের ম্যাচের দিকে আসি, ব্রাজিলের ম্যাচ অ্যাগেনস্ট জাপান এবং পরবর্তীতে জার্মানির ম্যাচ অ্যাগেনস্ট প্যারাগুয়ে। আমরা ব্রাজিল ম্যাচটা নিয়ে একটু শুরু করতে চাই। তবে জার্মানির সেই বা ব্রাজিলের সেই ম্যাচগুলোতে যাওয়ার আগে আমাদের একটা বিরতি নিতে হবে, তারপর বিরতি থেকে ফিরে আমরা ব্রাজিলের সেই ম্যাচ নিয়ে আলাপ করব। এখন মাঠে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমাদের সঙ্গে বিশ্বকাপ নিয়ে আলোচনার জন্য আছেন আলফাজ আহমেদ। আলফাজ ভাই, যেই ম্যাচটা নিয়ে বেশ হাইপ ছিল, এবং একটু ম্যাচের আগে একটু বলি যে জার্মানির একজন গণিতবিদ ক্লেমেন্ট, তিনি দাবি করেছেন যে তার যে মডেল সেটা অনুযায়ী তিনি আগের 3 বিশ্বকাপ কারা জিতবে সেটার সফল প্রেডিকশন করেছিলেন, এবং তিনি এই প্রেডিকশনও দিয়েছেন যে এবারে ওয়ার্ল্ড কাপ জিতবে নেদারল্যান্ডস, এবং তার প্রেডিকশন অনুযায়ী সেকেন্ড রাউন্ডে
জাপানের এগেনস্টেই ব্রাজিল হারবে, সেই ম্যাচটাও কাকতালীয়ভাবে হয়ে গেছে। এখন দেখা যাক সেই জিনিসটা কি হচ্ছে কিনা। রাতে বিগ ম্যাচ ব্রাজিল ভার্সেস জাপান, ম্যাচটা থেকে এক্সপেকটেশনস কি? ব্রাজিলের জয় নাকি জাপানের একটা অঘটন? অঘটন হতে পারে, বাট বলা যায় না আগে থেকে যে আপনি ম্যাচটা হারবেন কিনা জিতবেন। তবে ম্যাচটা নিয়ে আমি যতটুকু চিন্তা করেছি যে জাপান ব্রাজিলের সাথে ভালো খেলার একটা কারণ হচ্ছে যে তারা প্রতি বছরই একটা করে ফ্রেন্ডলি ম্যাচ খেলে। যখনই আপনি একটা শক্তিশালী একটা টিমের সাথে খেলবেন 2বার 3বার 4বার, তখন কিন্তু আপনি টিমের সম্বন্ধে ভালো ধারণা হবে এবং তাদের বিরুদ্ধে আস্তে 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 ভালো করে অটোমেটিক করা যায়। তো সেই হিসাবে আমি যদি চিন্তা করি তাহলে হয়তো বা বিপদ হতে পারে ব্রাজিলের, কারণ তারা অভিজ্ঞ তাদের সাথে খেলা। আরেকটা সেটা হচ্ছে যে ব্রাজিলে যে প্লেয়াররা আছে এর প্রতিটা প্লেয়ার ম্যাচ উইনিং প্লেয়ার, আপনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, সেই দিক দিয়ে তারা একটু অ্যাডভান্টেজ বেশি তাদের চাইতে। জাপানের অভিজ্ঞতাটা তাদের সাথে খেলাটা, আর ব্রাজিলের অভিজ্ঞতা হচ্ছে গিয়ে যে কোনো সময় ম্যাচ বের করার মতো প্লেয়ার তাদের আছে। তো এই দিক দিয়ে ব্রাজিলকে এগিয়ে রাখবো। বিশেষ করে কুনিয়া তাদের যে স্ট্রাইকার নাম্বার 9 নাম্বার 10 পজিশনে খেলে, সে হলো গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ল্ডের মেসির পরে সবচেয়ে গুড ফিনিশার, এবং সে সুযোগ পায় আমার মনে হয় যে কাজে লাগাবে। আমরা দুই দলের এবারে ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্স সেটা একটু দেখতে চাই, এবং বোঝা যাবে যে তাদের অ্যাকচুয়ালি দুই দল এই ম্যাচটা খেলার আগে তাদের প্রিপারেশন কেমন। এবারে ওয়ার্ল্ড কাপে ম্যাচ প্রতি গোল কাকতালীয়ভাবে দুই দলই 2.3টা করে গোল করেছে, মানে 2-এর বেশি করে গোল পাচ্ছে তারা পার ম্যাচ। এক্সপেক্টেড গোল এই জায়গাটা অবশ্য ব্রাজিল অনেক বেশি এগোনো, ব্রাজিলের অ্যাটাকিং যে শক্তিমত্তা সেটার একটা এক্সপেক্টেড গোল পার ম্যাচ ব্রাজিলের 7.3 আর জাপানের সেটা 3.9। বল পজিশন গড় হিসেবে ব্রাজিলের 54% বল পজিশন রাখছে পার ম্যাচ, সেটা জাপানের ক্ষেত্রে 51.5%। বিগ চান্স মিসের ক্ষেত্রে ব্রাজিল এগিয়ে আছে, 6টা বিগ চান্স মিস করেছে তারা এবারে ওয়ার্ল্ড কাপে, জাপান মিস করেছে 3টা। ম্যাচ প্রতি সফল পাস গড় হিসেবে যদি আমরা ধরি ব্রাজিলের ক্ষেত্রে যেটা 492টা পাস প্রতি ম্যাচের বেলায়, সেটা জাপানের ক্ষেত্রে 395, এবং ব্রাজিল ক্লিনশিট রেখেছে 2টো ম্যাচে, জাপান ক্লিনশিট রেখেছে 1টা ম্যাচে। এই জায়গাটা আমার একটা জিনিস জানবার ছিল, এক্সপেক্টেড গোল যেটাকে আমরা ফুটবলের টার্মসে আমরা বলি যে 7.3, প্রায় 7টার বেশি গোল ব্রাজিলের কাছ থেকে মানুষজন পার ম্যাচ প্রত্যাশা করছে, ব্রাজিল সেভাবে সুযোগ তৈরি করছে, সেই জায়গাটায় জাপান 3.9। ব্রাজিলের সেক্ষেত্রে চান্স মিসও বেশি, গোলের সুযোগও বেশি, কিন্তু জাপান যে অল্প কটা সুযোগ পাচ্ছে সেখান থেকে তারা গোল কনভার্ট করছে অনেক বেশি। 3.9 সুযোগ পেয়েছে, সেখান থেকে 2.3 গোল আদায় করা। কোনটা অ্যাকচুয়ালি বেশি ইফেক্টিভ, বেশি সুযোগ তৈরি করা নাকি কম সুযোগ পেয়ে সেটাকেই বেশি কাজে লাগানো? বেশি সুযোগ পাওয়াটাই আমার কাছে মনে হয় যে সুযোগটা তৈরি করারই তো একটা কঠিন ব্যাপার। তো কোন সুযোগে কখন কাজ আসে বলা যায় না, বাট সুযোগটা বেশি হওয়াটাই আমার কাছে মনে হয় যে অ্যাডভান্টেজ। সেক্ষেত্রে ব্রাজিলের ম্যাচের যে সিনারিওটা আমরা দেখি যে কুনিয়াক আপনি বলছিলেন যে মেসির পরে খুবই ভালো ফিনিশার ভিনিসিয়াস আছে, এই টিমটা কি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের জন্য সবচেয়ে ভালো অ্যাটাকিং আফটার ফ্রান্সেরও আমরা একেবারে দেখলাম, ফ্রান্স আর্জেন্টিনা বা ব্রাজিল, এই যদি আমাদের অ্যাটাকিং যাদেরকে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে সেই জায়গাটায় ব্রাজিলকে আপনি কিভাবে দেখবেন? প্রায় সমান সমান। যদি আপনি আর্জেন্টিনার সাথে মিলান তাহলে কিন্তু ব্রাজিল এগিয়ে থাকবে সাধারণত। আর্জেন্টিনায় শুধু মেসি আছে, 6টা গোল করছে, বাট আদার্স প্লেয়ারের কিন্তু গোল নাই। এখানে আপনি যদি দেখেন 2টা গোল করছে কুনিয়া, 4টা গোল করছে ভিনিসিয়াস জুনিয়র, সো সমান সমানই আছে। তো আমি মনে হয় ব্রাজিলকে এগিয়ে রাখবো। আমরা ব্রাজিলের যে সম্ভাব্য একাদশ যেটা হতে পারে আমরা সেটা নিয়ে দেখতে চাই, এবং সেখানে আপনার কাছে আমার বেশ কিছু কৌতূহল আমার কাছে আছে, যেহেতু আপনি একজন বর্তমানে কোচ, সেই জায়গাটা থেকে আমার বেশ কিছু কৌতূহল আছে। ব্রাজিলের যে সম্ভাব্য একাদশটা আমরা দেখতে পাচ্ছি, অ্যালিসন বেকার অবভিয়াসলি গোলবারের নিচে তিনিই সবচেয়ে বিশ্বস্ত জোড়া হাতটার, গ্যাব্রিয়েল এবং মার্কিনিওস তাদের সেই সেন্টার ব্যাক জুটি, ডগলাস সান্তোস এবং দানিলো খেলবেন তাদের 2 ফুল ব্যাক হিসেবে, মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো গ্রিমারেস এবং লুকাস পাকেতা, অবভিয়াসলি এই ফরমেশনেই তারা যাচ্ছে এবার ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত। ভিনিসিয়াস জুনিয়র, রায়ান থাকবে 2 উইংয়ে এবং ম্যাথিয়াস কুনিয়া। নেইমার ইনজুরি থেকে ব্যাক করেছে, নেইমারকে অ্যাকচুয়ালি এই যে 11টা আমরা যেটা সম্ভাব্য 11 আমরা ধরছি, গত ম্যাচে নেইমার 20 মিনিটের মতো খেলেছে, নেইমারকে কি অ্যাকচুয়ালি এই একাদশের জন্য ফিট মনে হচ্ছে কিনা আপনার যদি একটা অবজারভেশন থাকে? এটা আসলে ওদের পরিস্থিতি অনুযায়ী তো আমরা এখনো জানি না যে নেইমারের অবস্থানটা কোন জায়গায়। আমি মনে করি যে কোচ আসলে এটা নেইমারকে নিয়ে একটা বিশাল বড় মেন্টালি গেম খেলছে, কোচের অনেক ধরনের প্ল্যান থাকে। আসলে নেইমার একটা এমন প্লেয়ার যে কোনো দলই এগেনস্টে খেললে সে ভয়ানক হতে পারে।
বাট তার পরিস্থিতি অবস্থান তো আমরা জানি না, এবং সেই জায়গাটাই যখন দরকার হবে নেইমারকে কোচ সেই সময়টাই তাকে নামাবে। ব্রাজিল দল নেইমার বিহীন কেমন, নেইমার সহ কেমন, কোন টিমটাকে আগানো রাখবেন? নেইমার যদি পরিপূর্ণ ফিট থাকে, তার যেই খেলা, অবশ্যই ব্রাজিলকে এগিয়ে রাখতে হবে, কারণ নেইমার তো আসলে প্রমাণিত খেলোয়াড় এবং তার বয়সও অনেক কম আছে এখনও, 32 লাইক দ্যাট। তো আমার মনে হয় যে নেইমার আসলে এখনও অনেক ভালো প্লেয়ার, যদি পরিপূর্ণ ফিট থাকে যে কোনো দলের জন্য বিপজ্জনক। ব্রাজিলের এই সেট আপে ভিনিসিয়াসকে আপনি যেটা বললেন যে 4টা গোল করেছেন এবং লেফট সাইড দিয়ে ব্রাজিলের যে অ্যাটাকটা করছেন সেই জায়গাটায় নেইমারকে আমরা একদম কনসিস্টেন্ট অ্যাটাকার হিসেবে দেখছি। ভিনিসিয়াসকে এবারের আসলে কি অনেক বেশি পরিপূর্ণ মনে হচ্ছে কিনা? মাত্র 5ম ব্রাজিলিয়ান হিসেবে তিনি গ্রুপ পর্বের সবকটা ম্যাচে গোল করেছে। সো ভিনিসিয়াসকে কেমন দেখছেন এবারে ওয়ার্ল্ড কাপে? এবার চমৎকার, সে আরও পরিণত হচ্ছে। আসলে আমরা তো রিয়াল মাদ্রিদের খেলা দেখি, তার খেলা দেখেছি, তার চাইতে অনেক এই ওয়ার্ল্ড কাপে তাকে আরও বেশি পরিণত মনে হচ্ছে এবং সে অলরেডি প্রমাণ করেছে। এবং আমার মনে হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুততম প্লেয়ার, সবচেয়ে ফাস্ট প্লেয়ার। ভিনিসিয়াস এবং ভিনিসিয়াসের সঙ্গে অবশ্য জুটিটা হিসেবে রাফিনিয়ার জমেনি, রাফিনি ইনজুরিতে আছেন, রায়ান আসছেন, আবার ক্যাসেমিরোকে খুব বেশি ফর্মে দেখা যাচ্ছে না। ব্রাজিল টিমটাকে একটু আনস্টেবল এই বিগ ম্যাচের আগে? না না, আপনি যদি ফার্স্ট ম্যাচের পরে যদি আপনি দেখেন, একটা টিম যখন আমি বলছিলাম যে ব্রাজিল যদি একটা উইং পাওয়া শুরু করে তখন আসলে চিত্রটা পাল্টে যাবে, এবং সেটাই হচ্ছে। এবং এই ম্যাচেও দেখবেন যে তাদের যত ম্যাচ যাবে তাদের ম্যাচ আরও বেশি ডেভেলপ হবে, আরও বেশি উন্নত হবে। আমরা প্লেয়ার পারফরমেন্সে, প্লেয়ার্স টু ওয়াচে আজকে আমরা দেখছি ভিনিসিয়াসের পারফরমেন্সটা একবার দেখতে চাই। ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 4টা গোল করেছেন, একটা অ্যাসিস্ট, 5টা গোলে অবদান আছে। তার এক্সপেক্টেড গোল 3.51, মানে তার এক্সপেক্টেড গোলের চাইতে তিনি ভালো কিছু করে দেখাচ্ছেন। সফল পাস দিয়েছেন 67টা, সাকসেসফুল ড্রিবল তার 7টা এবং 6টা গোলের বিগ চান্স তিনি ক্রিয়েট করেছেন। ভিনিসিয়াস কি এবারে ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় অস্ত্র কিনা? অবশ্যই অবশ্যই, এবং ভিনিসিয়াসের উপরে ডিপেন্ড করে ব্রাজিল আগাচ্ছে, এবং তার এই ফর্ম ধরে রাখতে পারলে, এবং তাদের যে মিডফিল্ডার আছে, মিডফিল্ডের সাথে যদি তার যদি আরেকটু ভালো কানেকশন থাকে, এবং তাদের বল তো অবশ্যই তারা খেলছে একসাথে, বলটা যদি আরেকটু বুঝতে পারে, হ্যাঁ, তাইলে আমার মনে হয় যে অনেক ভালো করবে। ভিনিসিয়াসের ব্যাপারে একটা অবজারভেশন আমাদের এই দেশীয় কোচ একজন তিনি বলেছিলেন, এই শোতে এসে বলেছিলেন যে ভিনিসিয়াস অনেক বেশি বড় হোল্ড করছে, সে সেভাবে যদি কাটব্যাকগুলো তার যদি প্রপার হতো সেখান থেকে ব্রাজিল আরও বেশি বেনিফিটেড হতো। ডু ইউ এগ্রি উইথ দিস? আসলে সিচুয়েশন ডিমান্ড করে কখন কি করবে, আসলে এটা আসলে ওই অবস্থান থেকে আমি দেখতেছি, যেটা বাইরে থেকে গাড়ি থেকে যেটা দেখতেছেন ওই মাঠে থেকে সেটা দেখতেছে না, তো এইটা আমি বলতে পারবো না। বাট ওই সিচুয়েশন ডিমান্ড করবে কখন কি করতে হবে, এবং সেই অনুযায়ী সে খেলছে। ফুটবল খেলায় মিস্টেক তো হবে, এটা একটা পার্ট অফ দ্য গেম। আপনি নিজে স্ট্রাইকার ছিলেন ভাইয়া, আমার এই জিনিসটা আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করে। যখন দেখি, আমরা প্রায় মনে করি যে একটা ইজি পাস দেওয়া যেত, একটা পাশে একটা পাস দেওয়া যেত। অ্যাকচুয়ালি এই যখন ডিবক্সের ভিতরে আপনি যখন বল নিয়ে প্রবেশ করতেন, বা একজন স্ট্রাইকার হোক, সে উইঙ্গার হোক বা একদম নাম্বার 9-এর স্ট্রাইকার হোক, যখন একজন স্ট্রাইকার ডিবক্সের ভিতর যায় তখন তার অ্যাকচুয়ালি মেন্টালিটিটা কীরকম হয়, সেই প্রেশার সিচুয়েশনটা কীরকম হয়, যদি একটু এক্সপ্লেন করতেন আপনার অভিজ্ঞতা থেকে। স্ট্রাইকার তো সাধারণত গোল ছাড়া স্ট্রাইকারের মূল্য নেই কোনো। তো প্রথমত স্ট্রাইকার চাই গোল করতে। সাধারণত আমার বেলা দেখা গেছে আমি গোলটা তৈরি করতে বেশি পছন্দ করতাম, তো যে ফ্রি থাকতো তাকেই দেওয়ার চেষ্টা করতাম। বাট আসলে স্ট্রাইকারের গোল ছাড়া স্ট্রাইকারের কোনো মূল্য নেই। আমরা ম্যাথিয়াস কুনিয়ার পারফরমেন্স একটু দেখতে চাই। এবারে ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে একেবারে চেঞ্জ করে দিয়েছেন। ফার্স্ট ম্যাচে ইগোর থিয়াওয়ের পরে তিনি আসছেন, পরের ম্যাচে যখনই আসছেন এরপর থেকে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। অ্যাসিস্ট নেই, কিন্তু 3টা গোল করেছেন 2 ম্যাচ থেকেই। এক্সপেক্টেড গোল 1.22, মানে গোল কনভার্ট করার ক্ষমতাটা অনেক ভালোই বলতে হচ্ছে। সফল পাস দিয়েছেন 54টা, একটা সুযোগ তৈরি করেছেন, 2টা সাকসেসফুল ড্রিবল। কুনিয়ার পারফরমেন্সটা কিভাবে দেখবেন? আমি ওর ম্যানচেস্টার ইউনাইটেড খেলা দেখেছি, মানে খুবই চমৎকার ফিনিশার, এবং সে ওয়ার্ল্ড কাপ টিমে ব্রাজিল, আমি জানতাম না সে ব্রাজিলিয়ান, এই ওয়ার্ল্ড কাপে আসিয়া দেখেছি সে ব্রাজিল টিমে খেলছে, এবং তার গোলগুলো আসলে খুবই চমৎকার ফিনিশার, খুবই চমৎকার ফিনিশার। এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয়েছে যে খুবই ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার। ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার আপনার কাছে কুনিয়া এবং ভিনিসিয়াস কুনিয়া কি ব্রাজিলকে 6ষ্ঠ বিশ্বকাপ এনে দিতে পারবে কিনা, যেটার জন্য তারা 24 বছর ধরে খুঁজছে? আসলে একটা টিম চ্যাম্পিয়ন হইতে হইলে আসলে সবার
পার্টিসিপেশন লাগে। তো দুইজনকে দিয়ে আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করতে পারবেন না। সবার এখানে যেমন গোলকিপার দেখা গেছে কোনো ম্যাচে ট্রাইব্রেকার হয়েছে, তখন আপনার গোলকিপার ছাড়া উপায় নাই। তো 11 জন প্লেয়ার যদি কম্বিনেশন না থাকে, সবার যদি পরিশ্রম এবং টিমের জন্য, দেশের জন্য তাদের যেভাবে খেলা, কোচের খেলা অনুযায়ী যারা যদি খেলতে পারে চ্যাম্পিয়ন হবে। বাট 2 জন প্লেয়ার 3 জন প্লেয়ার দিয়ে কখনোই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না। কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের একটা কথা ছিল যে অ্যাটাক উইন্স ইউর ম্যাচেস, ডিফেন্স উইন্স ইউর টাইটেলস। এটা তো বিশ্বাস করেন অবশ্যই। অবশ্যই। মার্কিনিওস পিএসজিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো টিমের ক্যাপ্টেন, গ্যাব্রিয়েল আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জেতা টিমের ডিফেন্ডার। ব্রাজিলের ডিফেন্সেও আমরা দেখলাম যে খুব বেশি তাদেরকে চাপে ফেলতে পারেনি। মরক্কো তাদেরকে একটু থ্রেট দিয়েছিল এবং মরক্কো একটা গোল আদায় করে নিয়েছিল ম্যাচটা, এবং ওই ম্যাচটা মরক্কো বেশ ডমিনেটও করেছিল ব্রাজিলের উপর। এর পরবর্তীতে গিয়ে যে জিনিসটা দেখা গেল যে অন্য ম্যাচগুলো হাইতি বা স্কটল্যান্ড ম্যাচ খুব বেশি চাপে পড়তে হয়নি ব্রাজিলকে। এই যে পরপর দুটো ম্যাচ ব্রাজিল কোনো চাপে পড়লো না তাদের ওয়ার্ল্ড কাপের এই ক্যাম্পেনে, জাপান ম্যাচের আগে কি এটাকে একটু হলেও চিন্তার বিষয় কিনা যে অ্যাকচুয়ালি ব্রাজিল তো গত দুটো ম্যাচ টেস্টই পেলো না, যে তাদের ডিফেন্সিভ অ্যাবিলিটি কীরকম সেটা কি একটু টেনশনে কিনা? অবশ্যই এই জায়গাটা আপনার জাপানের যে স্ট্যামিনা রানিং কন্ডিশন, এটা আসলে এই জায়গাটার থেকে ব্রাজিলের আরও ডাবল তাদের রানিং করতে হবে, তাদের খেলতে হবে। তো এই জায়গাটা দিয়ে জাপানকে এগিয়ে রাখতে হবে, কারণ ওদের রানিং কন্ডিশন, স্ট্যামিনা অনেক ভালো। জাপানের যখন আমরা জাপানের কোচ নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবার ওয়ার্ল্ড কাপের শুরু থেকে, যে তিনি টিমকে যেভাবে পরিচালিত করছেন, যেভাবে এগোচ্ছেন। এবং আমি এটা পার্সোনালি দেখেছিলাম যে জাপান যখন অ্যাটাকিং ফরমেশনে যায়, তাদের সেই চিরায়ত 5-3-2টা অনেকটাই 3-2-5 চলে যাচ্ছে। দুজন উইংব্যাক একেবারেই অ্যাটাকের জন্য ঝাঁপিয়ে পড়ছেন, ওভাবে অ্যাটাকিং অপশন হিসেবে দেখাও যায় না। 5 জন অ্যাটাকিং নিয়ে যখন অ্যাটাকে যায়, এটা জাপানের পার্সপেক্টিভ, আপনিও এই জায়গাগুলোতে হয়তো অ্যাগ্রি করবেন। যদিও বাংলাদেশ সবসময় একটু ডিফেন্সিভ ধরনের খেলতো, বাট যদি একটা টিমে 5 জনই ফুল ফোর্স অ্যাটাকে চলে যায়, কাউন্টার অ্যাটাককে রিকভার করাটা ঠিক কতটা কঠিন হয়ে যায়? এই জায়গাটা আসলে জাপান, আমার কাছে মনে হয় যে নকআউটের খেলার প্ল্যান থাকে কোচদের সম্পূর্ণ আলাদা, আর লিগ ম্যাচে সম্পূর্ণ আলাদা। এইখানে আসলে যদি আপনি এই অপোনেন্ট টিম কাউন্টার অ্যাটাক খেলে, তাহলে আপনি ভিনিসিয়াস জুনিয়রকে ধরা খুবই কষ্টকর ব্যাপার। সো এই জায়গাতে চিন্তা করেই জাপান খেলবে যে কিভাবে তাদের সাথে খেলতে হবে। জাপানের সবচেয়ে স্ট্রং জোন মিডফিল্ড বলা হচ্ছে, ব্রাজিলের সবচেয়ে উইক জোনও মিডফিল্ড। এবার ওয়ার্ল্ড কাপে মিডফিল্ডের ব্যাটলটাই হয়তো এবার ওয়ার্ল্ড কাপে সব প্রায় বেশিরভাগ ম্যাচে পার্থক্য করে দিয়েছে। দুই দলের মিডফিল্ড নিয়ে আপনার অবজারভেশন কি? ব্রাজিল টিমে আছে পাকেতা, ভালো মিডফিল্ডার, এবং সে পিএসজিতে খেলে, এবং কাসেমিরো খেলছে, অনেক দিন ধরে খেলছে। সো আমার কাছে মিডফিল্ড তো ওদের, জাপানি অনেক মিডফিল্ডার আমরা হয়তো চিনিও না। তো মিডফিল্ডে অবশ্যই তাদেরকে এগিয়ে রাখতে হবে ব্রাজিলের মিডফিল্ডারদেরকে। এবং ব্রাজিলের একটা জায়গায় আমার কাছে মনে হয় যে দুই উইং ব্যাক, যে আগে যে যারা খেলতো, রবার্টো কার্লোস যেভাবে ওভারল্যাপ করতো, তো ব্রাজিলের উইং ব্যাক জায়গাটা কিছুটা দুর্বল আমার কাছে মনে হয়। ব্রাজিল জাপান এই ম্যাচের মধ্যে ফলাফল কি হতে পারে আপনাকে যদি বলা হয় যে ওকে আলফাজ আহমেদ একজন কোচ, তার কাছে প্রেডিকশনটা কিরকম হবে? এই প্রেডিকশনটা তো আসলে বলা, এটা যদি মিলে যায় আর কি, এরকম। তো এটা এক্সপেকটেশন করতে পারি 2-0-তে ব্রাজিল জিতবে আজকে জাপানের সাথে। ওকে, আলফাজ আহমেদ বলতে যাচ্ছেন ব্রাজিল জিতবে। অবভিয়াসলি ব্রাজিলের যারা ভক্ত তাদের জন্য বেশ স্বস্তির খবর, এবং ব্রাজিলকে যেভাবে আমরা চিন্তা করছি ব্রাজিল সেরকম একটা ভালো খেলা উপহার দেবে সেটাই হয়তো প্রত্যাশিত। বিকজ ব্রাজিল আর্জেন্টিনা ফুটবলের সৌন্দর্য আমি বিশেষ করি, রাইভালরি যেটাই হোক, নিজস্ব পছন্দের জায়গা যেটা হোক, ব্রাজিল এবং আর্জেন্টিনা অবভিয়াসলি ফুটবলের সৌন্দর্য, এবং তাই সেই সৌন্দর্যটা থাকবে বিশ্বকাপে, সেটা আমাদের প্রত্যাশা। আমরা আলাপ করব, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, এখন মাঠে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ ভাই। আলফাজ ভাই, আমরা জার্মানির যেই ম্যাচটা আমরা দেখছিলাম আজকে রাতে হবে প্যারাগুয়ের সঙ্গে, কিছুটা ইজি অপোনেন্টই বলা চলে জার্মানির জন্য, নাকি প্যারাগুয়েকেও আপনি একটা আন্ডারডগ হিসাবে চিন্তা করছেন, বা প্যারাগুয়েকে একটা থ্রেট হতে পারে কিনা, যেহেতু জার্মান দলটা তরুণ নির্ভর, এই জার্মান দলের এগেনস্টে প্যারাগুয়েকে কিভাবে জাজ করবেন? প্যারাগুয়ে মনে হয় এবার নতুনভাবে গেল, হ্যাঁ, এবার অনেকটা দিন পরে তারা রাউন্ড অফ 16 আসছে। 32-এ গেল। আর জার্মান টিম তো আসলে একটা শক্তিশালী ফুটবল কান্ট্রি, আমরা জানি।
এবং তাদের এই বছরের যে টিমটা আছে আপনি যদি দেখেন প্রায় ইয়াং টিম, দুই একজন গোলকিপার ছাড়া আর ক্যাপ্টেন ছাড়া আপনার তেমন একটা সিনিয়র প্লেয়ার নাই, এবং টিমটার খুবই পোটেনশিয়াল এবং তারা আসলে এখনও তাদের যে শক্তি অনুযায়ী যে ফুটবল খেলাটা, ওই খেলাটা এখনও খেলতে পারছে না। এই ম্যাচে হয়তো যদি জ্বলে উঠে প্যারাগুয়ের সাথে আমার মনে হয় সহজভাবেই জিতবে, সহজভাবেই জয়লাভ করবে। জার্মানির যে ম্যাচ স্টাইলটা, যেভাবে তারা অ্যাকচুয়ালি ম্যাচটা খেলছে, এবং জার্মানির একেবারে ইয়াং একটা টিম, আপনি নিজেও সেটা বললেন যে এই ইয়াং টিমটার এগেনস্টে এই ইয়াং টিমটা অ্যাকচুয়ালি কতটা পরীক্ষা বিশ্বকাপের চাপ সামাল দেওয়ার মতো, কারণ বিশ্বকাপটা তো একটা বড় বিষয়, সেখানটা তো অনেক প্রেশার সিচুয়েশন থাকে। জার্মানির টিমটাকে কি মনে হয় যে তারা বিশ্বকাপের এরকম 12 বছর পর, যদিও তারা নিজের দেশকে নকআউটে নিয়ে গেছে, কিন্তু এই টিমটাকে কি ওয়ার্ল্ড কাপের মতো বিগ স্টেজের অন্তত সেমিফাইনাল বা ফাইনালের মতো প্রেশার নেওয়ার মতো একটা টিম কিনা? এটা আসলে ম্যাচের উপর ডিপেন্ড করে আপনি কার এগেনস্টে খেলতেছেন। দেখা গেছে যে ব্রাজিলের এগেনস্টে খেলতে গেলে কিংবা আর্জেন্টিনার এগেনস্টে, বেলজিয়ামের এগেনস্টে, ফ্রান্সের এগেনস্টে খেলতে গেলে তখন আসলে বোঝা যাবে তাদের শক্তিমত্তাটা, এবং ওইখানে আসলে এক্সপিরিয়েন্সেরটা কাজে লাগে। যেখানে আপনার যেই ম্যাচে যেখানে দরকার ইয়াং দরকার, যেখানে কোন ম্যাচে একটু অভিজ্ঞ প্লেয়ার দরকার, তো এই জায়গাটা আসলে জার্মানির আসলে ম্যাচগুলোর উপর ডিপেন্ড করতেছে কার এগেনস্টে সে খেলতেছে। তো আসলে আমরা যখন আত্মবিশ্বাস পাবো যে একটা ভালো টিমের এগেনস্টে যখন জিতে যাবে, তখন বুঝতে পারবো যে আসলে এদেরকে নিয়ে একটা ভালো অবস্থানে যাওয়া যেতে পারে। জার্মানির আমরা সম্ভাব্য একাদশটা একটা দেখতে চাই যে প্যারাগুয়ের ম্যাচে তারা কি টাইপের একাদশ নিয়ে নামতে পারে। ম্যানুয়েল নয়ার গোলকিপিং পজিশনে তিনি থাকছেন আশা করা যায়। অ্যান্টনিও রুডিগার এবং জোনাথন টাহ, এই দুজনকে আমরা সেন্টার ব্যাক জুটি হিসেবে দেখতে পারবো। জোশুয়া কিমিক যদিও ক্যারিয়ার শুরু করেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, বর্তমানে রাইট ব্যাক পজিশনে বেশি থাকেন, এবং লেফটে তাকে সঙ্গ দেবেন নাথালিয়ান ব্রাউন। মিডফিল্ডটা বেশ স্ট্রং, তাদের 4-5-1 ফরমেশনে যদি তারা চলে যায় সেক্ষেত্রে ফেলিক্স এনমেচে এবং পাভলোভিচ থাকবেন ডাবল পিভট হিসেবে। ফ্লোরিয়ান হুইটস, লেরয় সানে এবং জামাল মুসিয়ালা তাদের তিনজন অ্যাটাকিং অপশন, এবং কাই হাভার্স তাদের স্ট্রাইকার। অনেকগুলো গোল স্কোরিং অপশন। এই জিনিসটাই কীভাবে ব্যাখ্যা করবেন যে তরুণ দল এতগুলো গোল স্কোরিং অপশন, তাদের বিশেষ করে মিডফিল্ড থেকে শুরু করে একদম স্ট্রাইকার পর্যন্ত প্রত্যেকেরই ক্লাবে হোক বা জাতীয় দলের হোক গোল করার অভ্যাস আছে। এই এতগুলো গোল স্কোরিং অপশন যখন আপনার হাতে থাকে তখন সেটা টিমের জন্য কতটা বেনিফিশিয়ারি হয়, কারণ প্রত্যেকে আপনি যেমনটা একটু আগে বলছেন যে একজন স্ট্রাইকার মাত্রই চাইবে গোল করতে, এখানে অনেকে স্ট্রাইকার মেন্টালিটিরও আছেন। ভিটসকে আমরা দেখেছি স্ট্রাইকার খেলতে মাঝে মাঝে লিভারপুলে, সানেও আছেন। ঠিক কতটা সামঞ্জস্যটা কতটা ইম্পর্টেন্ট? আসলে এখানে হলো গিয়ে আপনার যে স্ট্রাইকিং জোনে যাওয়ার পরে টিমের বেনিফিট আগে দেখতে হবে, দেশের বেনিফিটটাই আগে দেখতে হয়। তো এখানে আসলে ফ্রি যে থাকবে তাকে যদি গোল করানো হয় তাহলে মনে হয় সহজেই স্কোরিং করা যায়। সেলফিশনেস করতে গেলেই আসলে টিমের যদি মিস হয়ে যায় তখনই আসে কনফিডেন্সটা লুজ করে। আমার মনে হয় যে তারা দেশের জন্যই ফুটবল খেলবে, এবং সে সহজ জায়গায় যে থাকবে তাকে পাস দিলেই সহজেই গোল করতে পারবে। এই টিমটার সবচেয়ে এক্সাইটিং তারকা আপনার কাছে? আমার কাছে অবভিয়াসলি জামাল মুসিয়ালা। আপনার অপশনটা জানতে চাই। আমার কাছে সানে। ওয়াই সানে? সানে মানে খেলার স্টাইল বলেন, অ্যাটাকিং বলেন, ক্রসিং বলেন, ইন্ডিভিজুয়াল স্কিল, একটা সৌন্দর্য আছে, তো সেই হিসাবে তার খেলাটা আমার ভালো লাগে। আমরা ম্যানুয়েল নয়ারকে নিয়ে অনেক কথা বলছি। অবভিয়াসলি এই প্রজন্মের গোলকিপিংটাকেই তিনি, দর্শনটাকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তার সেই সুইপার রোলটা তিনি অ্যাডাপ্ট করেছেন, সেখানে উনি ইনভেন্ট করেছেন গোলকিপিংয়ের সুইপিং রোলটা। 2014 সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন, কিন্তু 40 বছর বয়সে যখন উনি অবসর ভেঙে আসছেন, লাস্ট 9টা ম্যাচে তার কোনো ক্লিন শিট নেই, এবং একটু স্লো মনে হচ্ছে। বয়সটা একটা ফ্যাক্টর। জার্মানির কি সময় এসেছে যে অলিভার বাউম্যানকে ট্রাই করা নয়ারকে বাদ দিয়ে, নাকি এই বড় ম্যাচে অ্যাকচুয়ালি একজন অভিজ্ঞতার উপরে আপনি বেশি ডিপেন্ড করবেন? এটা আসলে কোচের ডিসিশনই আমার কাছে মনে হয় ভালো। তারপরে দেশের জন্য যে তার অবদান, এবং ফুটবলের যে গোলকিপিংয়ের যে চেঞ্জিং হয়েছে তার মাধ্যমে, এবং সে আসলে লিগ ম্যাচে আমি দেখছি খুবই বায়ার্ন মিউনিখে সে খেলছে, খারাপ খেলে নাই, ভালোই খেলছে, এবং সে কনফিডেন্সিয়াল আছে দেখেই হয়তো বা তাকে খেলানো হচ্ছে। এবং কোচ কনফিডেন্স বেশি পায় কাকে নিয়ে, সেটা আসলে গোলকিপার আছে আরও 3-4 জন, কোচ মনে হয় তাকে বেশি কনফিডেন্স পায়, তাই জন্য তাকে খেলাচ্ছে। আমার মনে হয় যে এইটাই তার শেষ ওয়ার্ল্ড কাপ, এবং যে মেসি খেলছে, রোনাল্ডো খেলছে, তারও খেলার মনে হয় যে
একটা আগ্রহ তৈরি হওয়ার ব্যাপারটা থেকে যায়। সেটাই জার্মানিকে আমরা সবসময় দেখি একটা ফাস্ট ফরওয়ার্ডিং ফুটবল খেলতে, আমরা অন্তত আমি আমার ছোটবেলা দেখেছি, আপনি নিশ্চয়ই আপনার সেই সময়টা দেখেছেন যে জার্মানি খুব ফাস্ট ফুটবল খেলছে। সেই জায়গাটা থেকে জার্মানিকে এখন অনেক বেশি বল পজিশন ভিত্তিক দেখা যায়। জার্মানির ওল্ড ফুটবলটাকে কি মিস করেন কিনা, এবং বা ওল্ড ফুটবলটা কতটা পছন্দ বা নিউ ফুটবলটা কতটা পছন্দ আপনার কাছে, অন্তত জার্মানির অ্যাসপেক্টে? আসলে আগে তো জার্মানি অনেক বড় বড় স্ট্রাইকার ছিল যারা ক্লিন্সম্যান, রুডি বোলার, তো তাদের ধরনের খেলার স্টাইল ছিল একরকম, আর এখনকার খেলার স্টাইল আলাদা। তো এখনকার ফুটবলের অনেক নতুনত্ব আছে। আপনি আগে শুধু উইং ফুটবল দিয়েই শুধু খেলা হতো, যে ক্রসিং, এখন কিছুটা ডিভাইড হয়েছে, ডিপ পাস মিডিল দিয়ে বল খেলে। তো আসলে ফুটবলের নতুনত্ব যত আসছে খেলার আকর্ষণ তত বেশি বাড়ছে। প্লেয়ার আসলে ইন্ডিভিজুয়াল স্কিল ফুটবল আগে দেখা যেত না, মানে আগে দেখা যেত, আগে একাই এক ম্যারাডোনা সবাই কাটায় নিয়ে গোল করতো। তো এখনকার ওই জিনিসটা আসলে কমে গেছে, ইন্ডিভিজুয়াল ফুটবল খেলাটা তেমন একটা দেখা যাচ্ছে না। তো এই জায়গাটাই মিসিং হচ্ছে। বাট টোটাল ফুটবলে যদি আপনি দেখেন তাহলে সৌন্দর্যটা ফুটবলটা আগের চেয়ে এখন আরও বেশি। বাট এই জায়গাটায় যদি শেষ মুহূর্তে যায় একটু ইন্ডিভিজুয়াল, যেমন ব্রাজিলের খেলা আপনি যদি দেখেন, মেসির যদি খেলা দেখেন, শেষ মুহূর্তে যে একটা ঝলক দেখানো, যে এই জায়গাটা আসলে বিভিন্ন টিমের মিসিং আছে। জার্মানি বলেন, স্পেন বলেন, ওরা কিন্তু পাসিংয়েও বিশ্বাস করে। সো এই জায়গাটা নতুনত্ব ফুটবলের, যার কারণে এখনকার ফুটবলটা আরও বেশি আকর্ষণ। প্যারাগুয়েকে নিয়ে একটা জিনিস, এই জিনিসটা আমি আপনার প্লেয়িং ক্যারিয়ারের যে আপনার যে এক্সপিরিয়েন্স সেটার আলোকে ব্যাখ্যাটা চাইছি একটু বিশেষভাবে। প্যারাগুয়ে অবভিয়াসলি আন্ডারডগ হিসেবে নামবে, শক্তিতে বা সব কিছুতে তারা কিছুটা পিছিয়ে আছে, তাদের ফুটবলে একটা চেঞ্জ চলছে, রকি সান্তাক্রুজদের সেই প্রজন্মটা চলে গিয়েছে। আপনারা যখন একটা খুব বড় টিমের এগেনস্টে খেলতেন, সেটা এশিয়ান এক্সপেক্টে যত বড় টিমে হোক, সেই সময়টা অ্যাকচুয়ালি প্রেশারটা কেমন থাকতো, বা প্যারাগুয়ে অ্যাকচুয়ালি এই ম্যাচে কেমন প্রেশার ফিল করবে জার্মানির এগেনস্টে? জার্মানি যেহেতু 4বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সেই হিসাবে প্যারাগুয়ে তাদেরকে ফুটবল হিস্ট্রি 2 থেকে 3বার তারা নকআউটে গিয়েছে। সো আপনার প্লেয়িং স্টাইলে যদি, আপনার যে প্লেয়িং ক্যারিয়ার সেটার আলোকে যদি আমরা যাতে বড় টিমের এগেনস্টে যখন খেলতে নামেন, তখন অ্যাকচুয়ালি মেন্টালিটিটা কীরকম থাকে? আসলে আমরা যখন ইয়াং ছিলাম, যখন বড় টিমে এগেন্সটে খেলতাম, তখন একটু বেশি এক্সাইটিং থাকতাম, মাঠে বেশি খেলতে হবে, নিজেকে পরিচিত করতে হবে, ভালো খেলতে হবে, যে একটা ছিল, ওইটা আসলে খুব কাজ করতো। বাট যখন আমি কোচ হয়ে গেছি তখন কিন্তু আবার ডিফারেন্স হয়ে গেছে। যখন আমি একটা বড় টিমের এগেন্সটে খেলতে যাই, তখন আমার চিন্তা করতে হয় যে আমি কিভাবে সেফ ফুটবল খেলে টিমটাকে বের করে নিয়ে আসবো। সো এই হিসাবে যদি চিন্তা করে প্যারাগুয়ের কোচ যে আমি অল আউট ফুটবল খেলতে চাই, তাইলে হয়তো এক ধরনের রেজাল্ট হইতে পারে তার কনফিডেন্স। বাট সে যদি চিন্তা করে না, আমি 90 মিনিটস খেলাকে অবজার্ভ করে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবো, ফুললি ডিফেন্সিভ খেলবো, কারণ যে কোনো টিমের এগেনস্টেই কোনো না কোনো সুযোগ আসেই। আপনি যত দুর্বল টিমই হন, একটা ভালো টিমের এগেনস্টে খেলতে গেলে আপনিও সুযোগ পাবেন। তো সেই প্রত্যাশা নিয়ে যদি তারা খেলতে চায়, কোচ খেলতে চায় যে না আমি অল ডিফেন্ডিং খেলবো, আমি ট্রাইব্রেকারে যাব, ট্রাইব্রেকারে 50-50 চান্স, সেরকম প্ল্যান করলে হয়তো বা কোনো কিছু হইতে পারে। এই ধরনের যারা লোয়ার ব্লক ফুটবল খেলে, যা প্যারাগুয়েকে আমরা দেখেছিলাম যে লোয়ার ব্লক ফুটবল খেলছে যারা, আপনি একজন স্ট্রাইকার ছিলেন, লো ফুটবল যারা খেলছে, যারা লোয়ার ফুটবলের যাদের মেন্টালিটি থাকে, তাদের এগেনস্টে অ্যাকচুয়ালি স্কোর করাটাও খুব টাফ। এটা এই জিনিসটা থেকে অ্যাকচুয়ালি ব্রেক করার উপায়টা কি? আসলে পৃথিবীতে অনেক কোচ আছে, বড় বড় কোচ আছে, তারা জানে অবশ্যই কীভাবে করতে। বাট আমি যেটা জানি যে আসলে এই অতিরিক্ত ডিফেন্ডিংয়ের জায়গায় আপনি সেট পিস থেকে গোল বের করতে হবে, কর্নার কিক, ফ্রি কিক, পেনাল্টি। তো এইসব জায়গাটায় বেশি ইমপ্রুভ থাকলে আপনার একটা গোল হওয়ার পরেই তখন সে আর ডিফেন্ডিং করবেন না, আপনি অল আউটে আসবে, তখন আপনি আরও সহজে গোল করতে পারবেন। সো সেট পিসটা খুবই ইম্পর্টেন্ট। আলফাসে আমরা এই ম্যাচটা নিয়ে আরেকটু ছোট আলাপ করবো, সেই সঙ্গে আমরা মরক্কো নেদারল্যান্ডস ম্যাচ, যেটা কালকের বিগ ম্যাচ, সেটা নিয়ে আপনার প্রেডিকশনটা জানতে যাবো। তবে আরেকটা ব্রেকের সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি ব্রেকের পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আলফাজ ভাই, আমরা যেই সিচুয়েশনটায় ছিলাম যে জার্মানিকে আপনি বলছেন সেট পিসকে কাজে লাগাতে হবে, প্যারাগুয়ের এগেইনস্টে জার্মানিকে এগিয়ে রাখছেন আপনি, কেমন হতে পারে? খুব কি এক পেশে ম্যাচ দেখবো, নাকি একটা টাফ ব্যাটল শেষে তারপর জার্মানিকে জিততে হবে? ইকুয়েডরের সঙ্গে তারা লাস্ট ম্যাচটা হেরে গিয়েছে, সো একটা প্রেশার হয়তো বা জার্মানির উপরও থাকবে। অবশ্যই জার্মানি আন্ডার প্রেশার, যেহেতু লাস্ট ম্যাচ তারা হেরেছে, এবং আসলে অপোনেন্ট টিম কিভাবে আসে সেটার উপর ডিপেন্ড করতেছে কিভাবে তারা খেলবে। বাট কোচের প্ল্যান আছে যে প্ল্যান আছে, যদি প্লেয়াররা সেভাবে খেলতে পারে এবং যদি
এখানে একটা লাখেরও ব্যাপার আছে। আপনি নকআউট পর্বে যদি লাখ, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইতে হলে আপনার লাখটা আপনার, আমি মনে করি যে 60% আপনার লাখ লাগবে। তো এখানে আসলে লাখেরও ব্যাপার আছে, এবং অপোনেন্ট টিমেরও যদি ভাগ্য ফেভার করে তারাও হয়তো বা কোনো কিছু হইতে পারে। সো আমার মনে হয় যে কোচের এখানে অনেক বড় ভূমিকা, কিভাবে খেললে জিতবে এবং সিচুয়েশন অনুযায়ী কখন কি করতে হবে কোচের, সেই অনুযায়ী কোচ যদি করে তাহলে অবশ্যই তারা কাজে আসবে। কেমন হতে পারে? ব্রাজিল ম্যাচে বলেছিলেন ব্রাজিল 2-0 জিতবে, এটা কেমন হতে পারে এই ম্যাচটা? এই ম্যাচটা আসলে অতিরিক্ত ডিফেন্ডিং তো প্যারাগুয়ে করবেই, সেই হিসাবে আসলে একটা গোল হইলে হয়তো 3-4টা হয়ে যেতে পারে। ফার্স্ট হাফে যদি একটা গোল হয়, আর নাহলে 1-0। ওকে, আমরা জার্মানির কাছ থেকে অ্যাকচুয়ালি যে আমরা কি প্রত্যাশা করতে পারি কিনা যে এই জার্মানিটা এই রিদমে যদি তারা এগিয়ে যায় তারা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে, এইটা কি অ্যাকচুয়ালি প্রত্যাশা করা যায় কিনা এই জার্মানি টিমের কাছ থেকে? প্রত্যাশা করা যায় না, বাট তারা ভালো কিছু করতে পারে। চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম না, বাট ভালো কিছু করার মতো টিম। আমরা আগামীকাল আরেকটা বিগ ম্যাচ আছে আমাদের, নেদারল্যান্ডস এবং মরক্কো। দুই দলই উইং ব্যাকের উপর ডিপেন্ড করে, দুই দলই খুব ফাস্ট ফুটবল খেলে। এক্সপেকটেশনস কি থাকবে এই ম্যাচটা নিয়ে? মানে এই ম্যাচটা একটা আলাদা ভাইব হয়তো বা দিবে, অ্যাজ এ আপনি নিশ্চয়ই ফুটবল ফ্যান, সো ফুটবল ফ্যানদেরকে নিশ্চয়ই একটা আলাদা ভাইব দিবে এই ম্যাচটা। মরক্কো অবশ্যই তারা যেভাবে লাস্ট ম্যাচটা জিতেছে 4-2, এরকম হয়তো আমি মরক্কোর পক্ষেই ধরবো যে মরক্কো জিতবে ম্যাচটা। নেদারল্যান্ডস টিমটাকে কেমন? নেদারল্যান্ডের একটা জিনিস কি আপনি দেখেন, প্রতিটা ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, প্রতি ওয়ার্ল্ড কাপেই তারা আসে। তারা আনপ্রেডিক্টেবল একটা দল, এবং তাদের কিন্তু ওই পর্যন্ত, এরপরে কিন্তু আর যেতে পারে না। তো এখানেও তাদের সুযোগ রয়েছে। নেদারল্যান্ডসকে কি একটু আনলাকি মনে হয়? এটা আমার পার্সোনালি মনে হয় যে ইয়োহান ক্রুয়েফ 74 এবং 78-এ ফাইনালে নিয়ে গেলেন, হলো না। স্নাইডার রোবেনরা 2010-এ নিয়ে গেলেন, হলো না। নেদারল্যান্ডসকে কি একটু আনলাকি মনে হয়? অবশ্যই আনলাকি, সাউথ আফ্রিকার মতো। আর নেদারল্যান্ডসের এই টিমটাও বেশ স্ট্রং, ডিফেন্সিভ হ্যাঁ। লাইনে স্ট্রং, তাদের মিডফিল্ডটা বেশ স্ট্রং। স্ট্রাইকার নেই সেভাবে প্রপার কোনো স্ট্রাইকার। কোডি গাকপো লেফট উইংয়ে যিনি খেলছেন তাকেই মূলত ফিনিশিংয়ের দায়িত্বটা নিতে হচ্ছে। ব্রায়ান ব্রবি 2টা গোল করেছেন। এই যে নেদারল্যান্ডসের একটা স্ট্রাইকার না থাকা, স্ট্রাইকার ছাড়া ফুটবলার আমরা দেখেছি মডার্ন ফুটবলে এই ধরনের একটা বিল্ড আপ হচ্ছে, বাট লেফট সাইড দিয়ে, লেফট সাইড দিয়ে ওকফা। কোডি গাকপোকে মূলত নিতে হচ্ছে। সো এইটা অ্যাকচুয়ালি নেদারল্যান্ডসকে কতটা ভোগাতে পারে আর বিগ ম্যাচের মঞ্চে? বিগ ম্যাচে তো আসলে বিগ ম্যাচে তো গোল সাধারণত কমই হয়, এবং এই আপনার যদি নকআউট পর্বের খেলা দেখেন, সবাই একটু অন্য ভিন্ন প্ল্যানে ফুটবল খেলবে। যে আমি গোল খাবো না, যদি ট্রাইব্রেকারে যেতে চাই, যারা একটু দুর্বল টিম তারা সেই প্ল্যানেই খেলার কথা, তো কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবে। তো আমার মনে হয় যে নেদারল্যান্ড খুবই ভালো টিম, তারপরও আমি মরক্কোর পক্ষে। মরক্কোর সবচেয়ে এক্সাইটিং পার্ট কোনটা লাগে আপনার কাছে? আশরাফ হাকিমি অবভিয়াসলি তাদের বড় স্টার, ব্রাহিম দিয়াজ মাঝখানে আছে। এই জিনিসটাই হাকিমি আমার কাছে টোটালি ডিফারেন্ট মনে হয়। সে রাইট ব্যাক থেকে ওভারল্যাপ যেভাবে করে, প্রায় বিগ ম্যাচে দেখা গেছে সেই গোলও করতেছে। তো আসলে এটা একটা টিমের জন্য বিশাল প্লাস পয়েন্ট। আমার কাছে এই রোলটাই এক্সট্রা অর্ডিনারি মনে হয়। লাস্ট যে জিনিসটা জানতে চাইবো, ইসমাইল সাইবারি, তাকে ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পরপরই তাকে পিএসভি থেকে বায়ার্ন মিউনিখের মতো একটা টিম 55 মিলিয়নে কিনে নিয়েছে, এবং তিনি তার সেই নামের প্রতি সুবিচারও করছেন, তিনি গোল পাচ্ছেন নিয়মিত। সাইবারি, আপনি নিজে স্ট্রাইকার, সাইবারিও অনেকটাই আপনার ঘরানার ফুটবলে খেলেন, বক্সের আশপাশটায় থাকছেন এবং সুযোগ মতো সতীর্থদেরকে পাস দিয়ে গোল করাচ্ছেন। সাইবারিকে আপনার কেমন লাগলো এবারে ওয়ার্ল্ড কাপে? খুবই চমৎকার, প্রমিজিং প্লেয়ার। ওয়ার্ল্ডে মানুষ চিনতো না, এই ওয়ার্ল্ড কাপে খেলার পরে কিন্তু সারা ওয়ার্ল্ডের প্লেয়ার চিনতেছে, ক্লাব চিনতেছে। তো এই ওয়ার্ল্ড কাপে আসলে অনেক প্লেয়ারের ভাগ্য বদলাবে, অনেক প্লেয়ারের ভাগ্য কপাল খারাপ হবে। এই নিয়েই ওয়ার্ল্ড কাপ শুরু হবে, শেষ হবে। সো তাকে শুভকামনা রইল আমাদের, আমরা আরও তার খেলা দেখবো সব ভবিষ্যতে। আসল সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেক মন্তব্য জানতে পারলাম, আপনার ফুটবল দর্শনটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম, অনেক কিছু শিখতে পারলাম আমি একজন ফুটবল ভক্ত হিসেবে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এখন জানিয়ে দিব আজকের কুইজ। কোচ এবং অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপ জেতেন কে? অপশন এ দিদিয়ার দেশাম, অপশন বি ফ্রান্স বেকেনবাওয়ার, অপশন সি মারিও জাগালো, অপশন ডি কার্লোস দুঙ্গা। আপনার উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 19। এরপর সঠিক উত্তর অপশন এ অথবা বি অথবা সি অথবা ডি স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দিন
266969 নাম্বারে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টার সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট। এছাড়াও রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।